জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আপোষ এবং সংগ্রামের মধ্যে সংগ্রামকে বেছে নেয়। যারা ছাত্রলীগের মিছিলে সম্মুখ সারির নেতা ছিল তারাই এখন শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেরা প্রেমে পড়ে, বারবার প্রেমে পড়ে। রাজপথের প্রেমে পড়েছি, আমরা হিরোইজমের প্রেমে পড়েছি, নেতৃত্বের প্রেমে পড়েছি। যে সময়টাতে আমার প্রেমিকার হাত ধরে হাঁটার কথা ছিল সে সময় আমার হাতে হ্যান্ডকাপ ছিল। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে। আজকের হট সিটে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আনিসুর রহমান খন্দকার অনিক। ক্যাম্পাসের রাজনীতি, সমসাময়িক ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় রাজনীতি সব কিছু নিয়েই থাকবে সরাসরি এবং খোলামেলা আলোচনা। প্রশ্ন থাকবে কঠিন, উত্তর হতে হবে স্পষ্ট। চলুন শুরু করি আজকের হট সিট উইথ জাকারিয়া। অনেক আপনাকে বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আজকে যারা এখানে যুক্ত আছে, যারা আমাদেরকে দেখছে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক আমাদের এখানে যারা হট সিটে আসেন সবার কাছেই প্রথম যেই প্রশ্নটা থাকে যে আপনার নিজের সম্পর্কে আমরা একটু জানতে চাই, আপনার পরিবার, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা এবং ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ার গল্পটা। আচ্ছা, আমার পরিবার সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমার বাড়ি কুমিল্লা জেলায় দাউদকান্দি উপজেলায় দৌলতপুর ইউনিয়ন, এবং আমার গ্রামের নাম কাউয়াদি। আর আমার পরিবার সম্পর্কে বলতে গেলে আমরা আসলে 2 বোন 2 ভাই। আমার পরিবারে আমরা 4 জন, এবং আমার বাবা মা সবাই আছেন। এর মাঝে আমার বাবা মা, আমার বড় বোন, আমার ছোট ভাই, তারা সবাই আমেরিকাতে থাকছেন, ওখানে সেটেলড। আর আমার বোন, আমার ইমিডিয়েট সিনিয়র যিনি, তিনি বিবাহিত, এবং তিনি আমাদের ইউনিয়নই, আমাদের পাশের গ্রামে বিয়ে হয়েছে। বাংলাদেশে আসলে ওই অর্থে বলতে গেলে আমি একরকম একাই। আমাদের যে গ্রামের বাড়ি, সেখানেও আমি যখন বাড়ি যাই একাই থাকি। আর বাড়িতে তো খুব একটা যাওয়া হয় না। তবে বাংলাদেশে আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে আমার পরিবার বলতে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আসলে আমরা যাদের সাথে রাজনীতি করছি, আমরা একসাথে যারা বেড়ে উঠছি এবং যাদের সাথে মিশছি, তারা সবাই মিলে আমার পরিবার, এবং এই জাতীয়তাবাদী পরিবারটাকেই আমার পরিবার মনে হয়। ছাত্র রাজনীতিতে নিজেকে কিভাবে জড়ালেন? আচ্ছা, ছাত্র রাজনীতিতে জড়ানোর বিষয়ে বলতে গেলে আসলে দেখুন, আমাদের বাংলাদেশের পলিটিক্যাল আবহাওয়া আপনি যেটা দেখবেন, বা উপমহাদেশের রাজনৈতিক জায়গা থেকে দেখবেন, এখানে কিন্তু পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক কালচার রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা যখন ছোটোবেলা থেকে বড় হতে শিখি, তখন থেকেই আমরা দেখে আসি আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুবই ভালোবাসতেন এবং জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করতেন। আমার বাবা, তিনি নিজেও বিএনপিতে পোস্টেড, আমার কাজিনরা সবাই বিএনপিতে পোস্টেড। আমাদের বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল ইসাক, সেও আমার কাজিন, আমার জ্যাঠাতো ভাই। এবং আমার ছোট ভাই, সেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এবং সে আমেরিকাতে ইকোনমিক্সে পড়াশোনা করছে ম্যানহাটন ইউনিভার্সিটিতে। তো পারিবারিকভাবে আমাদের পরিবারের সবাই, এবং আমি প্রায় সময় এটা প্রাউড ফিল করে বলি যে আমাদের 14 গোষ্ঠীতে বিএনপি ছাড়া কেউ নেই। সবাই বিএনপিকে ভালোবাসে, সবাই জাতীয়তাবাদকে ভালোবাসে। অনেক আমার মনে পড়ে 2019 সালে আমি যখন ডাকসু নির্বাচন কাভার করছিলাম, আপনি সেই সময় ছাত্রদল মনোনীত প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো সেই সময়ে আপনার ফলাফলটা প্রত্যাশিত হয়নি, ভোটও পেয়েছিলেন অনেক কম। কি কারণ? দেখুন, আমরা 2019 সালের যে ডাকসু নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে কিন্তু স্পষ্ট করেছি আগেও, এখনও বলছি যে এটি ছিল আসলে একটি লোক দেখানো নির্বাচন এবং প্রহসনের নির্বাচন। 2019 ডাকসু এমন একটি নির্বাচন, যেই নির্বাচনকে যতগুলো প্যানেল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি প্যানেল কিন্তু সেই নির্বাচনকে বয়কট করেছিল। ইভেন যাদেরকে জয়ী হিসাবে দেখানো হয়েছিল ছাত্রলীগ, সেই ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভন যিনি ছিলেন, সেও কিন্তু এই নির্বাচনের পরে আপনি দেখতে পাবেন যে ভিসি চত্বরে তার সমর্থক যারা ছিল, তারা সবাই মিলে এই নির্বাচন বয়কট করেছিল, এবং তার শুভাকাঙ্ক্ষী যারা ছিল, সমর্থক যারা ছিল, তারা সিনেট ভবনে যখন ফলাফল ডিক্লারেশন হয়, পাতানো ফলাফল যখন ডিক্লারেশন হয়, তখন কিন্তু তারা প্রতিবাদ করে বের হয়ে গিয়েছিল। সুতরাং 2019 সালের ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলটিকে আমরা কখনোই এটি একটি প্রপার ফলাফল হিসাবে কাউন্ট করি না, এবং এই নির্বাচনটিকে সবাই প্রহসনের নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করার নির্বাচন হিসেবেই আখ্যায়িত করেছে। সুতরাং সেখানে আসলে কি ফলাফল হয়েছে সেটিকে আমরা আসলে খুব বেশি বিবেচনা করি না। এ কারণে আমরা মনে করি ফলাফল হয়নি। শেখ হাসিনা যেটি ফলাফল মনে করেছে সেটি আসলে তখনকার যিনি ভিসি ছিলেন আখতারুজ্জামানের মাধ্যমে কিন্তু তিনি প্রকাশ করিয়েছেন। সুতরাং এটি ছিল একটি প্ল্যান্ড ইলেকশন, এবং এখানে আপনি দেখবেন যে 2 জনকে জিতিয়ে দেওয়া হয়েছিল, একজন নুরুল হক নূর এবং আরেকজন হচ্ছে আক্তার হোসেন।
তো তারা দুজনই এখন সংসদ সদস্য, একজন তো প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর দায়িত্বে আছে, একজন আরেকটি দলের সদস্য সচিব। তো এখানে আসলে দেখবেন ফ্যাসিস্টরা যখন ফ্যাসিজম স্টাবলিশ করতে চায়, তারা কিছু সিমটম, কিছু উদাহরণ দেওয়ার মতো কিছু জায়গা রেখে যায়। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেরই এরকম ছিল যে এখানে শুধু নুরুল হক নূর এবং আক্তারকে জিতিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন ফেয়ার হয়েছে, এটি দেখানোর জন্য। এটি আমরা তখনও বলেছিলাম, এখনও বলছি, এবং আমাদের অবস্থান স্পষ্ট। অনেক, আমি যদি আপনাকে একটু বলি, আপনি বলছেন যে জিতিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি নূর এবং আক্তার তারা কি জিতেননি? আমি যে নির্বাচনের ফলাফলই প্রশ্নবিদ্ধ, যে নির্বাচনকে আমরা বলছি প্রহসনের নির্বাচন, যে নির্বাচন ছিল একটি পাতানো নির্বাচন, সেই নির্বাচনের আপনি কোনো ফলাফলকেই তো স্বীকার করতে পারবেন না। যে নির্বাচন পুরোটাই, সকল প্যানেল যে নির্বাচনকে বয়কট করেছে, সেই নির্বাচন কিন্তু সত্যিকার অর্থে একটি ফেয়ার ইলেকশন হিসেবে আমরা কাউন্ট করতে পারি না। এবং প্রত্যেকেই কিন্তু সেই নির্বাচনে আবার পুনর্নির্বাচনের দাবি করেছিল। আমরা আপনার নিশ্চয়ই মনে আছে যে সবকটি প্যানেল মিলে কিন্তু এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আমরা মুভমেন্ট করেছিলাম, সেখানে সব প্যানেল ছিল। ভিপি নূরও বোধহয় প্রথম দিকে ভিপি নুরুল হক নূরও কিন্তু প্রথম দিকে এরকম বলেছিল। আপনার কাছে নিশ্চয়ই, আপনি তখন সংবাদ কভার করতেন, আপনি নিশ্চয়ই জানেন। আর আমাদের ওই মুভমেন্টে ভিপি নুরুল হক নূর থাকতে পারেনি, কারণ সে তখন হসপিটালাইজড ছিল। তার উপর যখন আক্রমণ করা হয়, আমাদের উপরও একই দিনে আক্রমণ করা হয়েছিল, তো সে কিন্তু তখন হসপিটালে ছিল। বাকি সবাই কিন্তু আমরা সেই নির্বাচনের বিপক্ষে, এবং নির্বাচনে যত কারচুপি হয়েছে, যে প্রহসন হয়েছে, যে ব্যালটগুলো আমরা রোকেয়া হল থেকে উদ্ধার করেছি, এগুলো মিডিয়ার সামনে উপস্থাপন করে কিন্তু আমরা পুনরায় নির্বাচন চেয়েছিলাম, নির্বাচন বাতিল করে। অনেক 2019 থেকে 2025 একটা দীর্ঘ 6 বছরের একটা পথ। এই সময়ে আমরা দেখছি যে ছাত্র দলের ভোট বেড়েছে, ছাত্রলীগ মাঠে নেই, কিন্তু ছাত্রদল আসলে কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আনতে পারলো না। কেন আনতে পারছে না? 2025-এর যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমার সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যেহেতু আমি নিজেও সেই নির্বাচনে একজন ভোটার ছিলাম। তো আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতি নিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী ছাত্র রাজনীতিকে বারবার বিতর্কিত করার চেষ্টা করেছে। যারা স্লোগান দিয়েছিল আমরা ছাত্র রাজনীতি চাই না, আমরা লেজুর ভিত্তি চাই না, তারাই ছাত্র রাজনীতি করেছে এবং তারাই লেজুর ভিত্তি করেছে। যারা বলেছিল যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে তাদেরকে আমরা বয়কট করব, তাদেরকেও আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় নির্দিষ্ট দলের নির্দিষ্ট মার্কার পক্ষে ভোট চেয়েছে। তো 5 আগস্ট পরবর্তী সময় হতে শুরু করে সবচেয়ে বেশি নির্যাতিত সংগঠন অতীতের মতোই কিন্তু ছাত্রদল ছিল। আপনারা জেনে থাকবেন যে একটি নির্দিষ্ট গোষ্ঠী শুধুমাত্র তাদের ব্যক্তিগত এবং তাদের সাংগঠনিক রাজনীতি ঠিক রাখতে গিয়ে সবসময় ছাত্রদলকে ছাত্রলীগের মতো করে ফ্রেমিং করেছে, এবং শিক্ষার্থীদেরকে বারবার ভুল বোঝাতে চেষ্টা করেছে যে ছাত্রলীগ এবং ছাত্রদল একই। এটি কিন্তু তারা বোঝাতে চেষ্টা করেছে, এবং তারা যতটুক তাদের নিজেদের নির্বাচনী ক্যাম্পেইন করেছে তার চেয়ে অনেক বেশি 5 আগস্টের পর থেকে তারা বিভিন্ন রূপে, কখনো সাধারণ শিক্ষার্থীদের রূপে, কখনো অন্য কোনো ছাত্র সংগঠনের ব্যানারে কিন্তু তারা বারবার বলেছে যে ছাত্রদল এবং ছাত্রলীগ একই। ছাত্রলীগের উপরে যত দায় ছিল সেই দায়গুলো কিন্তু ছাত্রদলের উপরে চাপিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ কাজ করেছে। আর আমরা ডাকসু নির্বাচনে চেষ্টা করেছি সকল প্যানেলের কাছে যাওয়ার জন্য, কিন্তু আমাদের জন্য এই ডাকসুতেও কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আপনি জেনে থাকবেন যে ডাকসু নির্বাচনের তফসিল যখন হয়ে থাকে, তফসিল হওয়ার পরেই কিন্তু আমরা আমাদের ছাত্রদলের যে সাংগঠনিক ইউনিট, হল ইউনিটগুলোর কমিটি ঘোষণা করেছিলাম, এবং সে সময় আমাদের বিপক্ষে যে পরিমাণ মবক্রেসি হয়েছে, যে পরিমাণ নগ্ন ভাষায়, বাজে ভাষায় স্লোগান দেওয়া হয়েছিল, সেটি নিশ্চয়ই সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাই দেখেছে। তো আমাদেরকে বারবার বিভিন্নভাবে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছে, ভোটারদের কাছে বিভিন্ন রকমভাবে ফ্রেমিং করেছে, এবং যারা বারবার ফ্রেমিংয়ের বিপক্ষে কথা বলেছে, যারা বারবার ট্যাগিংয়ের বিপক্ষে কথা বলেছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি ট্যাগিং করেছে আমাদের বিপক্ষে। সুতরাং সেই জায়গায় লেভেল প্লেইং ফিল্ডটি কিন্তু আমাদের ছিল না। এবং আপনি আরেকটি বিষয় আপনি জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের প্রক্রিয়াগত জায়গায় বারবার আমাদের সাথে মানে দুই রকম আচরণ করেছে। কীরকম? আমরা যখন জিজ্ঞেস করছি ব্যালট কোত্থেকে ছাপা হবে, তারা আমাদেরকে বলেছিল যে ব্যালট একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপা হবে, সেটি খুব গোপনীয়তা রক্ষা হবে, আমাদেরকে ওইভাবে দেখতেও দেওয়া হয়নি। অথচ আমরা দেখেছি যে নির্বাচনের পরে কিন্তু সব সত্য বেরিয়ে এসেছে। আপনি নীলক্ষেতের গাউসুল আজম মার্কেট থেকে কিন্তু ব্যালট ছাপা হয়েছিল, এবং সেগুলো অরক্ষিত অবস্থায় অনেকের কাছেই সেই ব্যালটের ছবি কিন্তু রয়েছিল। ভোট গণনা নিয়ে আমাদের কনফিউশন ছিল। আমরা বলেছি বারবার যে আপনারা যেহেতু ভোট গণনা ওএমআরে করবেন, এই ওএমআরের মেশিনগুলো ত্রুটি আছে কিনা এগুলো আমাদের সকলের সমন্বয়ে আপনারা পরীক্ষা করেন। কিন্তু সেই বিষয়গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি, এবং আমাদের কাছে মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন নিয়োগ করেছিল
সেই প্রশাসন মেবি কোনো একটি এজেন্ডা নিয়ে এসেছিল এবং সেটির বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখেছি। জাতীয় নির্বাচনের আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছে এবং নির্বাচনের পরে আপনি কোনো ক্যাম্পাসে কোনো জায়গায় দেখতে পারবেন না যে ছাত্রদল কারো গায়ে হাত দিয়েছে, কাউকে টোকা দিয়েছে বা কাউকে বলেছে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলেছো, তুমি এখন থেকে তোমার অধিকার পাবা না। সেই অধিকার হরণ কিন্তু করতে যায়নি, কিন্তু সে কিন্তু অলরেডি একটি গণতান্ত্রিক সরকার আসার পরে সে পদত্যাগ করেছে। তো আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দেওয়ার জন্য। আর সে কারণেই আমার মনে হয় যে ডাকসুতে আমাদের এরকম অবস্থা করে দেওয়া হয়েছে। আপনি 19 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সরাসরি প্রার্থী ছিলেন ছাত্র দলের। এরপর 2025-এর নির্বাচনেও আপনি ছাত্র দলের হয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন, ভোটারও ছিলেন আপনি। তো এখন পর্যন্ত কি মনে হয় যে ডাকসু, বর্তমান যে ডাকসু সাদিক কায়েম এবং ফরহাদের নেতৃত্বে যে ডাকসু, এটা কি সফল নাকি তারা আসলে কাজের কাজ কিছু করতে পারেনি? দেখুন, শিক্ষার্থীদের কিন্তু প্রত্যাশা ডাকসুর কাছে অনেক বেশি ছিল যে ডাকসু নিরপেক্ষতা বজায় রাখবে, কিন্তু আমরা দেখেছি এই ডাকসু নির্বাচন ফলাফল ঘোষণা হতে শুরু করে এখন পর্যন্ত ডাকসুর নেতৃবৃন্দ বিভিন্নভাবে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের পারপাস সার্ভ করেছে। আপনি দেখে থাকবেন যে ডাকসু থেকে বিবৃতি দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিপক্ষে, অথচ নারীদের নিয়ে যারা কটূক্তি করে তাদের বিপক্ষে কিন্তু ডাকসুর পক্ষ থেকে কোনো রকম প্রতিবাদ করা হয় না। ডাকসু থেকে আপনি দেখবেন যে ডাকসুর ভিপিজিএস তারা তাদের যে ডিগনিটি সেটি ধরে রাখতে পারেনি। তারা ক্যাম্পাসকে ভূমিকম্পের নাম দিয়ে ক্যাম্পাস যখন বন্ধ হলো, তারা একটি নির্দিষ্ট দলে নির্বাচনী স্লোগানের জন্য চলে গেল, নির্বাচনী প্রচারণার জন্য চলে গেল, নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখলো এবং একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট মার্কার জন্য ভোট চাইলো। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থার জায়গা হওয়ার কথা ছিল ডাকসু, কিন্তু ডাকসুকে একরকম বানিয়ে ফেলা হলো দলীয় কার্যালয়। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বা আপনি চাইলে আমি আপনাকে প্রুফ দিতে পারবো, জহুরুল হক হল সংসদের পাঠ্যক্ষ সম্পাদক স্বতন্ত্র থেকে যে নির্বাচিত হয়েছিল, সে তার ফেসবুক লাইভে গিয়ে একদিন বলল সে প্রায় 7 থেকে 8 দিন ডাকসুর জিএসের সাথে দেখা করতে গিয়েছে একটি বিষয়ে কথা বলার জন্য, তাকে কোনো রকম শিডিউল দেওয়া হয়নি। অথচ যে কোনো জায়গা থেকে তাদের যে সংগঠন শিবিরের অথবা জামাতের নেতাকর্মীরা যে কোনো সময় এসে ডাকসুর ভিপিজিএসের সাক্ষাৎ পাচ্ছে, তাদের সাথে কথা বলতে পারছে। তো আমরা কখনোই চাইনি যে ডাকসু কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করুক। ডাকসু যেহেতু সকলের প্রতিনিধিত্ব করার কথা, সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম ডাকসু তাদের নিরপেক্ষতা বজায় রাখুক, কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের পরদিন হতে শুরু করে এখন পর্যন্ত ডাকসু তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। তারা শুধুমাত্র দলীয়করণ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের নিজেদের দলীয় যে প্রোগ্রামগুলো সেগুলো ডাকসুর মাধ্যমে বাস্তবায়ন করতে চেয়েছে। তো এটিকে আসলে আমি কখনোই বলবো না যে তারা সফল, তাদের আরও ভালো করার সুযোগ ছিল, সবার গার্ডিয়ান হওয়ার সুযোগ ছিল, সেটি না করে তারা নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করে নিজেদেরকে একদম একপাক্ষিক একটি সংসদ হিসাবে উপস্থাপিত করেছে। অনেক আরেকটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই, যে আপনি বলছিলেন যে ছাত্রলীগ এবং ছাত্র দলকে একই তারা এরকম একটা ফ্রেমিং দেয়া হচ্ছে। আপনার সুনির্দিষ্ট বক্তব্য কী এ ব্যাপারে, যে আপনারা আসলে ক্যাম্পাসে এই যে সহাবস্থান কিংবা হলরুম, গেস্ট রুম, এগুলোর ব্যাপারে ছাত্র দলের অবস্থান কেমন? দেখুন, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পোস্টেড, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এখন যারা স্টুডেন্ট রয়েছে তারা তো আমাদেরকে দীর্ঘদিন দেখতে পারেনি বলতে আমাদেরকে ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি। তো 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ক্যাম্পাসের সকল কার্যক্রমগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আজ পর্যন্ত অভিযোগ করেছে যে জাতীয়তাবাদী ছাত্রদল কাউকে বল প্রয়োগ করেছে কোনো ক্ষেত্রে? অথচ আমরা ছাত্রলীগের সময় অহরহ দেখেছি বল প্রয়োগের ব্যাপার। আপনি কখনো বলতে পারবেন কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী? বলার সুযোগ নেই। ছাত্রলীগ কিন্তু অহরহ শিক্ষার্থীদেরকে বেধড়ক পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে, রক্তাক্ত করেছে, চোখ গেলে ফেলেছে, শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী কোনো শিক্ষার্থীদের সাথে উচ্চ স্বরেও কথা বলেনি। আমাদের পোস্টারগুলো যখন ছিঁড়ে ফেলা হলো মবক্রেসি করে, তখন কিন্তু আমরা তার প্রতিবাদে আলাদা করে মিছিল করেছি, কিন্তু আমরা কোনো শিক্ষার্থীকে চার্জ করিনি। আমাদেরকে যখন আমাদের লিগেল শিক্ষার্থীগুলা হলে ওঠার জন্য বারবার অ্যাপ্লিকেশন করলো, তাদেরকে বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব করা হয়েছে। অনেক শিক্ষার্থী রয়েছে 4 মাস, 5 মাস, 6 মাস ঘুরে হলে তার নির্দিষ্ট যে আসন সে আসন পায়নি। আমি যখন মাস্টার্সে ভর্তি হলাম, এবার মাস্টার্সে ভর্তি হওয়ার পরে আমি হলের সিটের জন্য আমার প্রায় 6 মাস ঘুরতে হয়েছে। এবং আমি হলে যখন সিট অ্যালোটেড পাওয়ার পরে নিশ্চয়ই প্রশাসন আমাকে সেই সিট দিয়েছে যেখানে কেউ নেই, কিন্তু আমি রুমে ওঠার ক্ষেত্রে আমার 2 মাস অপেক্ষা করতে হয়েছে, কারণ আমি যে রুমে গিয়েছি সেই রুম ফাঁকা ছিল না। এবং আমি প্রশাসনকে বারবার অনুরোধ করছি, স্যার আমাকে আপনি রুম অ্যালট দিলেন,
লিগ্যাল প্রসেসে দিলেন, তাহলে আমার রুম ফাঁকা হবে না কেন? আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হলেও কখনো কোনো সাধারণ শিক্ষার্থীদের উপর কিন্তু বল প্রয়োগ করেনি। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রলীগের মাঝে তফাৎ যদি আমরা খুঁজতে চাই, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখব জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আপোষ এবং সংগ্রামের মধ্যে সংগ্রামকে বেছে নেয়। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ক্ষমতা এবং শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে শিক্ষার্থীদের অধিকারকে বেছে নেয়। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নিজেদের বল প্রয়োগ এবং শিক্ষার্থীদের ভালোবাসা অর্জনের দুইটি জায়গা থেকে সবসময় ভালোবাসা অর্জনের পথকে বেছে নেয়। সেই জায়গা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্য যে কোনো ছাত্র সংগঠনের সাথে যদি আপনি তুলনা করতে যান, এটি আসলে যোজন যোজন দূরত্বে অবস্থান করবে বলে আমার প্রত্যাশা। 5 আগস্ট পরবর্তী সময়ে দুইটি শব্দ খুব বেশি আলোচনা হয়, চর্চা হয়। একটি হচ্ছে যে মবক্রেসি, মব করা, আরেকটি হচ্ছে যে গুপ্ত। এই দুটো শব্দ নিয়ে যদি একটু বলেন আমাদেরকে। দেখুন, এই শব্দগুলো তো আসলে প্রায়োগিক ক্ষেত্রে মাঠে ছিল বলেই তো মানুষের মুখে এসেছে। মবক্রেসি তো হয়েছে, হয়নি তা তো না। আপনি দেখবেন যে 5 আগস্টের পরে আমরা 5 আগস্ট কেন ঘটেছে, যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে কেন? দীর্ঘদিন যাবৎ তারা আইনকে তোয়াক্কা করতো না, তারা নিজেদের মতো করে নিজেদের মতের বাইরে কেউ গেলেই তাকে প্রহার করতো, তার উপর বল প্রয়োগ করতো, তার উপর নির্যাতন করতো। 5 আগস্ট ঘটেছে কেন? ঘটেছে যে দীর্ঘদিনের যে দুঃশাসন, এটির পতন হওয়ার জন্য। আর 5 আগস্ট তো শুধুমাত্র অল্প কয়েকদিনের মুভমেন্টে হয়ে গেছে তা না, এটি ছিল সমাধান এবং সর্বশেষ যে মুভমেন্ট সেটি ছিল আমাদের জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান। তার আগে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা ছিল না বলেই 5 আগস্ট হওয়ার পরে আমরা কেন আইনের প্রতি আস্থাশীল হব না? কেন আইনকে আমরা নিজেদের হাতে তুলে নিতে যাব? আমরা দেখেছি 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যা নেই, রাত নেই, ভোর রাত নেই, সকাল নেই, মানে অহরহ বিভিন্ন ইস্যুতে আপনার মিছিল হয়েছে, মোরাল পুলিশিং তো হয়েছে। এবং এমন অনেক ঘটনা যে ছাত্রদলের বিপক্ষে মিছিল করে ফেলেছে, পরে ঘটনা তল্লাশি করতে দেখা গেছে যে এখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততাই ছিল না। ব্যক্তিগত দ্বন্দ্বে একটি পরিবারের সাথে অন্য পরিবারের দ্বন্দ্ব হয়েছে, সেই দোষ যুবদলের উপর দিয়ে দিচ্ছে, পরে খোঁজ নিয়ে দেখা গেছে যুবদলের কেউ সেখানে সম্পৃক্ত ছিল না। এটি কিন্তু অহরহ ঘটেছে এবং এটি নির্দিষ্ট একটি গোষ্ঠী কিন্তু এই কাজগুলো করেছে। আর গুপ্তের বিষয়টি যেটি আপনি দেখেন যে যারা ছাত্রলীগের মিছিলে সম্মুখ সারির নেতা ছিল তারাই এখন শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং শিবিরের সভাপতি সাধারণ সম্পাদকরা কিন্তু বারবার বলে যে শিবির করতে হলে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া পার করে করতে হয়। তাহলে নিশ্চয়ই যখন তারা ছাত্রলীগের প্রোগ্রামে ছিল তখনও তারা শিবির ছিল, এটি বলতে গেলে তখন তারা স্বীকার করবে না। আবার তারা যদি শিবির না থেকে থাকে তাহলে তারা তখন ছাত্রলীগ ছিল, এটিও তারা স্বীকার করবে না। গুপ্ত শব্দটি আসছে কোত্থেকে? এস এম ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সে কি আজ পর্যন্ত পদত্যাগ করেছে? আজ পর্যন্ত সে কিন্তু পদত্যাগ করেনি। এবং তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে বলতো এটি তো আমার অগোচরে, আমার অজানায় পদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমার অজানায় পদ দেওয়া হয়েছে, তুমি যখন জানছো তখন তুমি পদত্যাগ করতে পারতা, সেটি কিন্তু সে করেনি। সুতরাং সবসময় আমরা দেখছি যে তারা বিভিন্ন বেশে, বিভিন্ন রূপে থেকে তাদের রাজনৈতিক যে ফায়দা সেটি বাস্তবায়নের চেষ্টা করেছে। আপনি দেখবেন যে ছেলেটি ছাত্র রাজনীতির বিপক্ষে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, কিছুদিন পরে আত্মপ্রকাশ হয়েছে সেই ছেলেটি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক। এইসব কারণেই তো আসলে এই শব্দগুলো এসেছে। এবং আমার মনে হয় 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সবারই বুক ফুলিয়ে নিজেদের পরিচয় প্রকাশ করে রাজনীতি করার কথা ছিল। যারা তার আগে, যদিও তারা বলে যে আল্লাহ ছাড়া মানে কাউকেই তারা ভয় পায় না, কিন্তু কার ভয়ে আমি জানি না, তারা ভয়ে নিজেদের পরিচয়, আত্মপরিচয় লুকিয়ে রাজনীতি করেছে। পক্ষ থেকেও বিভিন্ন সময় বলা হয় যে ছাত্র শিবির যেন তাদের কমিটির যারা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে, এই ধরনের কথাও কিন্তু বলেন। এবং একটু আগেও বলছিলেন যে তারা কখনো সাধারণ শিক্ষার্থীর বেশে, কখনো শিবিরের বেশে, এরকম বলছিলেন। হ্যাঁ, তো আমাদের যে বিষয়টি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, এখানে তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেই। এবং আমরা যত যাই হোক, যত কিছু হোক, যত সংগ্রাম করতে হয় করব, কিন্তু আর কাউকে কখনোই ফ্যাসিস্ট হতে দেব না। সে যেই হোক, যে পার্টি হোক, কাউকে কিন্তু আমরা ফ্যাসিস্ট হতে দেব না। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকেও বাংলাদেশে ফ্যাসিস্ট রূপে রাজনীতি করতে আমরা কখনোই দেব না। সেই জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারত, কিন্তু তারা সেই পথটি বেছে নেয়নি। তাদের প্রত্যেকটি হল কমিটি থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই হল কমিটিগুলো প্রকাশ করেনি। তারা তাদের দলীয় প্যানেল থেকে নির্বাচন করলেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু তাদেরকে দিয়ে নির্বাচন করিয়েছে। তো আমরা বলেছি যে আসলে বর্তমান সামনের যে রাজনীতি এবং শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হওয়ার রাজনীতি করার জন্য প্রকাশ্যে এসে রাজনীতি করাই সবচেয়ে ভালো ওয়ে, কিন্তু তারা সেই পথে হাঁটেনি। সে কারণেই আসলে এই শব্দগুলো বিভিন্ন লোক বিভিন্ন সময় বলছে এবং বলাটা যথেষ্ট পরিমাণ প্রাসঙ্গিক। অনেক আরেকটি বিষয় যদি বলি যে আপনাদের বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে সেখানে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলা যায়, সেটা যে কারণেই হোক, যেভাবেই হোক।
কিন্তু জাতীয় নির্বাচনে এসে দেখলাম যে তারেক রহমান বিশেষ করে যেদিন দেশে আসলেন তারপর থেকে তারেক রহমানের যে জনসভাগুলো পথসভাগুলো তার মুভমেন্ট এবং নানাভাবে মানুষের সঙ্গে যে সম্পৃক্ততা যার কারণে কিন্তু বিএনপি 2/3 ভোট পেয়ে আসন পেয়ে আসলে ক্ষমতায় গেছে। এই যে তারেক রহমান যেন আসলেন আর জয় করলেন, তারেক রহমানকে একজন ছাত্রনেতা হিসেবে আপনি কীরকম দেখছেন? দেখুন, আমরা মানে সবসময় দেখে এসেছি এই জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা রয়েছে, বিশেষ করে আপনি যদি জিয়া পরিবারকে দেখেন, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেন, খালেদা জিয়াকে বলেন, তাদের সন্তানই তো তারেক রহমান। তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে, ঠিক একইভাবে জামাত, শিবির এবং এনসিপি কিন্তু একই ভাষায় কথা বলেছে। কিন্তু তিনি যখন দেশে আসলেন, আপনি দেখতে পেয়েছেন নিশ্চয়ই, আপনাদের খুব কাছাকাছি এখানে মানে প্রায় 30 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। তারেক রহমান এই জাতিকে একটি স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে আমাদের স্পেসিফিক কিছু পরিকল্পনা রয়েছে, আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা কি কি কাজ করব। আর অন্যান্য সকল রাজনৈতিক দল শুধুমাত্র তারেক রহমানের কাজের বিরোধিতা করেছে। সুতরাং জনগণ সবসময় তাকে বেছে নেবে যার স্পেসিফিক পরিকল্পনা রয়েছে রাষ্ট্র গঠনে। তারেক রহমান ক্ষমতার চেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে সবসময় রাষ্ট্র গঠনের জন্য, তার দল কিভাবে কাজ করতে পারে সেটিকেই জনগণ পছন্দ করেছে, বেছে নিয়েছে। তারেক রহমানের দীর্ঘদিনের যে নির্বাসিত জীবন, এই নির্বাসিত জীবনে তিনি কিন্তু চাইলেই পারতেন রাজার মতো করে নিজের মতো করে চলতে, কিন্তু তিনি কিন্তু তা করেননি। তিনি বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর সাংগঠনিকভাবে নিতে চেষ্টা করেছে। যে জায়গায় প্রয়োজন নিজে নেয়ার সে জায়গায় নিজে নিয়েছেন, যে জায়গায় নিজে নিতে পারেননি সে জায়গায় সংগঠন থেকে নিয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক দলের না, বিএনপির না, অপরাপর যে কোনো রাজনৈতিক দলের যে কোনো ক্রাইসিসে, যে কোনো মুভমেন্টে জনাব তারেক রহমান কিন্তু সবসময় এগুলোর সাথে কিপ অ্যান্ড টাচের মধ্যে ছিলেন। এবং এই সম্পৃক্ততার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ মনে করেছে একমাত্র তারেক রহমানই যোগ্য ব্যক্তি যে বাংলাদেশের যে বেহাল দশা, এই বেহাল দশা থেকে মুক্তি এনে দিতে পারবেন। এবং এর আগে আপনি যদি দেখেন ৭১ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের ক্ষমতা কক্ষিগত করতে গিয়ে বাংলাদেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে গিয়েছিল। এবং সেই দুর্ভিক্ষ থেকে কিন্তু বাংলাদেশকে সত্যিকার অর্থেই রাষ্ট্র হিসেবে ইস্টাবলিশ করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা কার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একটি ভীষণ দেখিয়েছিল বাংলাদেশের মানুষকে যে কিভাবে বাংলাদেশের মানুষকে খাদ্যে, পুষ্টিতে, শিক্ষায় সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ করা যায়। এবং সে কারণেই কিন্তু জিয়াউর রহমানকে মানুষ এখনও স্মরণ করে। পরবর্তীতে আপনি দেখবেন যে দীর্ঘ স্বৈরাচারের শাসনের পরে ৯০ সালে যখন স্বৈরাচার এরশাদের পতন হলো, তারপর কিন্তু বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেছে নিয়েছিল এবং তারা মনে করেছিল একমাত্র দেশপ্রেমিক ব্যক্তি হিসাবে খালেদা জিয়া রয়েছেন যিনি এই বাংলাদেশের বেহাল দশা থেকে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যেতে পারেন। নারী শিক্ষার অগ্রগতি হতে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তিনি অবদান রেখে সেটি প্রমাণ করে গেছেন। এবং জনাব তারেক রহমান কিন্তু সেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। এবং সে তার রাজনৈতিক যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের রাজনৈতিক যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার মাধ্যমেই প্রত্যেকটি সেক্টরে জনাব তারেক রহমানের স্পেসিফিক পরিকল্পনা ছিল, সেটি জাতির সামনে উপস্থাপন করেছেন। ব্যক্তি দেখে নয়, বরং তার কর্ম দেখে, পরিবার দেখে নয়, পরিকল্পনা দেখে কিন্তু বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানকে বেছে নিয়েছিল। ইতিমধ্যেই আমি আপনার একটু ইন্টারাপ্ট করি যে আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আজকে ইমাম মুয়াজ্জিন সহ যারা ধর্মীয় যাজক রয়েছেন তাদের যে সম্মানী ভাতা সেটি কিন্তু তিনি দিয়েছেন এবং বলা হচ্ছে যে ভোটের যে কালি কলম ভোটার কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড পৌঁছে গেছে, তার যে প্রতিশ্রুতি তিনি রক্ষা করছেন, এটি নিয়েও কিন্তু ব্যাপক প্রশংসিত হচ্ছেন তারেক রহমান। হ্যাঁ, এই টপিকেই আমি আসতাম। যাই হোক, আপনি দেখবেন যে তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছে, এই বিষয়টি এখন পুরো বাংলাদেশের কাছে স্পষ্ট। তারেক রহমান যা বলেন তা তিনি করেন, যা তিনি করতে পারবেন না তা তিনি বলেন না। এবং তারেক রহমান কিন্তু ভোটার কালি মোছার আগেই কিন্তু ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে, আপনারা দেখেছেন। আর আজকে যে বিষয়টি হয়েছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো সরকারই কখনই হয়তো এভাবে ভাবেননি যেভাবে তারেক রহমান ভেবেছেন। যারা আমাদেরকে ছোটোবেলা থেকে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন, যারা আমাদের মসজিদগুলোতে নামাজ পড়ান, যারা আমাদের মসজিদগুলোকে আজান দেন, ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের যারা বিভিন্ন ধর্মগুরু রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য যে সম্মানী ব্যবস্থা করেছেন, সত্যিকার অর্থে আমি নিজে দেখেছি। আমাদের মসজিদে যিনি ইমাম ছিলেন তার চলতে কী পরিমাণ কষ্ট হতো। আমাদের যে মহল্লা, এর পাশের এক মসজিদের ইমাম সাহেবের সাথে আমার প্রায়ই গল্প হতো। তিনি বলতো যে আমি মাত্র ৩,০০০ টাকা বেতন পাই, এই ৩,০০০ টাকায় একটি মানুষের জীবনই চলে না, আমার পরিবার কিন্তু চলতেছে, খুবই কষ্টে চলতেছে। এবং তিনি প্রায়ই কথা বলতে বলতে মানে কান্না করে দিতেন। তো আমরা আমাদের মানে জায়গা থেকে দেখেছি যে এই সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যারা,
তাদেরকে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ অসম্মানিত করেছে। তাদের মতের বাইরে যদি কোনো ইমাম মুয়াজ্জিন কথা বলতো তাদেরকে মসজিদ থেকে বের করে দিত, এবং 5 আগস্টের পরেও কিন্তু তা হয়েছে। আপনি দেখে থাকবেন যে উত্তরার এক মসজিদের ইমামের বিপক্ষে কিন্তু জামাত স্ট্যান্ড নিয়েছে। তার কি কথা জামাতের বিপক্ষে গেছে, জামাত কিন্তু তার বিপক্ষে স্ট্যান্ড নিয়েছে এবং তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আমরা আমাদের ধর্মীয় জায়গাটিকে রাখতে চাই সম্পূর্ণ পরিমাণে স্বাধীন। প্রত্যেকের ধর্ম পালন করবে, এবং ধর্মীয় স্বাধীনতার জায়গাটি স্পষ্ট করার মাধ্যমেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সম্প্রীতির রাজনীতি সেটি প্রতিষ্ঠা করা যায়, এবং সেটি কিন্তু আজকে প্রমাণিত। অনেক ইমামরা কিন্তু দোয়া করছেন অলরেডি তারেক রহমানের জন্য, যে তিনি বলেছেন আমাদের সম্মানের ব্যবস্থা করবে, এবং সেটি ঈদের আগেই করেছেন। সরকারের বয়স কিন্তু এখন পর্যন্ত 1 মাসও হয়নি, কিন্তু তার মাঝে কিন্তু সে প্রায় 3টি পরিকল্পনা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন, এবং সামনে আরও 2টি কর্মসূচি নিয়ে কিন্তু অলরেডি কাজ চলছে। একটি হচ্ছে খাল খনন কর্মসূচি এবং আরেকটা হচ্ছে কৃষক কার্ড। সেগুলোও পৌঁছে যাবে। এখন হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না, পর্যায়ক্রমে সবার কাছে পৌঁছে যাবে। আমার কাছে মনে হয় মানুষ স্বপ্ন যে দেখাতে পারে তাকে পছন্দ করে, এবং স্বপ্ন যে বাস্তবায়ন করতে পারে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকে। এবং আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি এই রাষ্ট্রকে শাসন করার চেয়েও একজন স্টেটসম্যান হয়ে উঠছে, এবং স্টেটকে কিভাবে সাজাতে হয় সে নিয়ে তিনি প্ল্যান করছে। তিনি এই দল এবং ব্যক্তির চেয়ে সর্বোচ্চই সবসময় আমরা দেখে থাকছি যে আমাদের রাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে, জনগণকে প্রাধান্য দিচ্ছে, এবং এই প্রাধান্য আমাদের দেশ গঠনের জন্যই আমরাও শিক্ষার্থী হিসাবে প্রত্যাশা করি যে আমরা সকল শিক্ষার্থীরা, যত রাজনৈতিক দল রয়েছে, যত রাজনৈতিক মত রয়েছে, সব কিছু আমাদের ব্যক্তিগত জায়গা থাকবে, কিন্তু দেশটা গঠনের ক্ষেত্রে, দেশ গঠনের ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। অনেক আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই ফ্যাসিবাদের দীর্ঘ 17 বছরে বা প্রায় 1.5 যুগে বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু লাখ লাখ মামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে সম্পৃক্ত ছিলেন, আপনি ডাকসু নির্বাচন করেছিলেন। তো আপনার যদি আপনার গল্পটা একটু যদি জানতে চাই যে কখনো এমন কি হয়েছে কিনা আপনি পালিয়ে বেরিয়েছেন বা রিমান্ডে গিয়েছিলেন, এই ধরনের যদি কোনো স্টোরি থাকে। এটি আমাদের আসলে জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা মানে প্রায়ই বলি যে আমরা বুক চিতিয়ে নিজেদের পরিচয় প্রকাশ করে রাজনীতি করেছি এই দেশের তরে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে, আমি তার বাইরে না। আমি সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিলাম 2021 সালে 28 ফেব্রুয়ারি। সেই দিনটি ছিল, আমরা লেখক মোশতাক, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন, তাকে কারাগারে হত্যা করা হয়েছিল, কারাগারে তিনি নিহত হয়েছিলেন। তো সেটির প্রতিবাদে আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম আমরা বারবার পারমিশনের জন্য চেষ্টা করেছি, প্রশাসন আমাদেরকে অনুমতি দেয়নি। তো শেষ মুহূর্তে আমরা বলেছি যে আমাদের অনুমতি দেয়া হোক না হোক, যে অন্যায়টি হয়েছে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। তো আমরা প্রেস ক্লাবের সামনে থেকে বের হতে যখন চেষ্টা করি তখন প্রশাসন আমাদের উপর হামলা করে, এবং আমাদের অসংখ্য প্রায় 1 থেকে 1.5 শতাধিক নেতাকর্মী আহত হয়, 12 থেকে 13 জন গুরুতর আহত হয়। তো ওই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন আমার অনেকগুলা ছবি এবং আমার স্টেটমেন্ট, আমার বাইটস বিভিন্ন মিডিয়াতে আসে। ওই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেলবেলা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসিতে বসা ছিলাম, কালাম ভাইয়ের চায়ের দোকানের সামনে, সাংবাদিক সমিতির সামনে বসা ছিলাম। তো সবাই আমাকে বলতেছিল যে আজকে এমন একটা ঘটনা ঘটেছে, আপনারা মনে হয় ক্যাম্পাসে না থাকাই ভালো হবে। আমরা চিন্তা করেছি যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখান থেকে এসে প্রশাসন তুলে নিয়ে যাবে, এটি কখনোই হতে পারে না। তো আমি, আমার সাথে ছিল আমার ছোটো ভাই আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান এবং আমার আরও একজন সহযোদ্ধা। আমরা গল্প করছিলাম, এর মাঝে হঠাৎ করে এডিসি হারুন একজন ছিল, আপনি নিশ্চয়ই জানবেন, যে পরবর্তীতে এক মেল ইস্যুতে সে বরখাস্ত হয়। তো এডিসি হারুন এসে সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যায়, এবং 83 দিন আমি কারাবাস করেছিলাম সেই ঘটনায়। সে সময় রমজান মাস ছিল, রমজানের ঈদ। আমার জীবনে আমি একটি ঈদই বাড়ির বাইরে করেছি, সেটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিতে যাই আমরা। এটাই স্বাভাবিকভাবে সকল ছাত্র সংগঠনই কিন্তু করে থাকে। মনে আছে যে ঠিক এফ রহমান হলের ওই জায়গাটাতে কি এই ঘটনাটা? না, এফ রহমান হলের সামনে যে ঘটনা সেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি হওয়ার পরে ভিসির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। তাহলে এটা মনে হয় এটা দোয়েল চত্বরের ঘটনা। দোয়েল চত্বরে আমরা নবীন শিক্ষার্থীদের পরীক্ষা শেষ, তারা বেরোবে, আমরা তাদেরকে ফুল, কলম এবং আমাদের কিছু উপহার সামগ্রী দিয়ে তাদেরকে বরণ করতে যাচ্ছিলাম। আমরা 8 থেকে 10টি ফুলের স্টিক শিক্ষার্থী পর্যন্ত পৌঁছে দিতে পেরেছিলাম। ঠিক সেই মুহূর্তেই ছাত্রলীগের ছেলেরা আমাদের উপর হামলা করলো। তো
তো সেই জায়গায় প্রশাসনের ভূমিকা কী ছিল? আমরা ভেবেছিলাম প্রশাসন এসে হয়তো সমাধান করবে অথবা দুই পক্ষকে দুই দিকে নিয়ে যাবে। প্রশাসন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের উপর হামলা করে এবং আমাদের দুইজনকে, আমি এবং আমার সাথে ছিল সৈয়দ ইমাম হাসান অনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক এবং ডাকসুতে সে সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচন করেছিল। আমাদের দুইজনকে ফুল দেওয়ার অপরাধে গ্রেফতার করলো এবং মামলা দিল পুলিশি কাজে বাধা, পুলিশ হত্যা চেষ্টা, এই ধরনের প্রায় 13 থেকে 14টি ধারায় অ্যারেস্ট করলো। এটি আমার দ্বিতীয়বারের অ্যারেস্ট। আর তৃতীয়বার যখন আমি অ্যারেস্ট হয়েছিলাম সেটা আসলে অ্যারেস্ট না, গুম। আপনি জেনে থাকবেন যে 28 অক্টোবরের পর থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করেছি। আমরা চেষ্টা করেছি যে এই ফ্যাসিবাদকে হটিয়ে একটি সুন্দর নির্বাচনের জন্য। তো সেই 28 অক্টোবরের পর থেকেই কিন্তু আমরা সড়কে মিছিল করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অবরোধ হয়েছিল, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফটকে তালা দিয়েছি, বিভিন্ন বাসগুলোতে স্টিকার লাগিয়েছি, বিভিন্ন ক্লাস কক্ষের সামনে তালা দিতে চেষ্টা করেছি যাতে আমাদের অবরোধ সফল হয়। তো সেই সময়ে সময় টেলিভিশন আমাকে নিয়ে একটি নিউজ করে। সেটি ছিল এরকম যে ভাড়ায় ককটেল বিস্ফোরণ। যাত্রাবাড়ির এই অঞ্চল থেকে আমাদের এক ছোটো ভাই হারুন, তাকে হচ্ছে যে পুলিশ অ্যারেস্ট করার পরে তাকে প্রায় 48 পিস ককটেল দিয়ে তাকে আদালতে চালান করে এবং আদালতে চালান করার আগে প্রায় 4 দিন টানা ওকে মারা হয়। সকালবেলা ওকে নির্যাতন করা হয়, দুপুরবেলা হসপিটালে নেওয়া হয়, বিকেলবেলা আবার নির্যাতন করা হয় এবং বারবার ওর মুখ দিয়ে স্বীকার করাতে চেষ্টা করেছে আমি তাকে ককটেলগুলো দিয়েছি। তো এই ঘটনায় যখন নিউজ হয়ে যায়, সময় টেলিভিশন যখন এটা নিয়ে একটি স্পেশাল প্রতিবেদন করে, তখন থেকে প্রশাসন হচ্ছে যে আমাকে খুঁজতে মরিয়া হয়ে যায়। আমি তখন ঢাকায় 3টি বাসায় থাকতাম। একটি ছিল ধানমন্ডিতে, আরেকটি বাসা ছিল আমার বেইলি রোডে এবং আরেকটি বাসা ছিল হচ্ছে সানারপাড় মৌচাক, যেটি পড়েছে আপনার নারায়ণগঞ্জে। তো তখন আমি সানারপাড় মৌচাকে থাকি। আর সানারপাড় মৌচাকে আমার যে বাসা ছিল, ওই বাসা পুলিশ তছনছ করে ফেলেছে। ওখানে আমার সার্টিফিকেটগুলো ছিল, সার্টিফিকেটগুলো পর্যন্ত সব বের করে মানে একদম পুড়ে ফেলেছে। তো সেই ঘটনার সময় আমি দীর্ঘদিন আমাকে মানে নিজের মতো করে আত্মগোপনে থাকতে হয়েছিল। ওই সময়টাতে আসলে আমি ফেস করেছি যে জীবন আসলে মানে কত বেশি কষ্টের। আমি নির্দিষ্ট স্থানে একদিনের বেশি থাকতে পারিনি। আমি তখন একটা সময় কুমিল্লাতে ছিলাম, কুমিল্লা শহরে সন্ধ্যার পরে আর রুমে থাকতে ভালো লাগতো না। আমার কাছে কিন্তু কোনো মোবাইল ছিল না, যোগাযোগ ছিল না। এক দোকানে চা খেতে বেরোয়েছি, তখন হঠাৎ করে দেখলাম যে একটি গাড়ি এবং হাইস গাড়ি, কালো, এবং যারা গাড়ি থেকে নামছে আমি তাদের থেকে মোটামুটি 30 থেকে 40 ফিট দূরে ছিলাম। প্রত্যেকের পরনে কেটস এবং কোমরে পিস্তল দেখে আমি বুঝেছিলাম যে হয়তো প্রশাসনের কেউ। তারপর আমি হচ্ছে যে ওখানে আমার এক ছোটো ভাই ছিল আসিফ কবির, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক, ওকে বললাম বাইক স্টার্ট দাও, সামনে থেকে একটু ঘুরে আসি। ওকে বুঝতে দেয়নি প্রশাসন এসেছে। ওখান থেকে চলে গিয়েছিলাম ফেনীতে এক রাত থেকে, ওখান থেকে চলে গেছি চাঁদপুর এক রাত থেকে। আমার মনে হয়েছে যে এই জায়গাটা সিকিউরড না, কারণ চাঁদপুর আমার নানা বাড়ি, ওখানে অধিকাংশ মানুষ আমাকে চিনত। ওখান থেকে তারপর আবার চলে আসি ঢাকা। তো এরকম দেখা গেছে যে আমার প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার আমার লোকেশন চেঞ্জ করে থাকতে হয়েছে। এবং সর্বশেষ যখন 7 জানুয়ারি একটি অবৈধ নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পর আমার ভাগ্নি আমেরিকায় থাকে, আমি আপনাকে এর আগেও বলেছি যে আমার পুরো পরিবারই আমেরিকায় থাকে। তো ও দেশে এসেছে, ওর সাথে আমার দেখা হয়নি, 1 মাসের ছুটিতে এসেছে। ও বলল যে যেহেতু এখন নির্বাচন শেষ, আপনি আমার সাথে ওইভাবে দেখা করেন নাই, তাহলে আমি তো আগামীকালকে চলে যাব, আপনি আমাকে অন্তত বিদায়টা দেন। আমি আলাদা একটা গাড়িতে করে এয়ারপোর্ট এসেছি ওকে বিদায় দেওয়ার জন্য। এবং ওই দিন ছিল শনিবার রাত, জানুয়ারির 30 তারিখ, রোববারে আমার আগাম জামিন নেওয়ার কথা ছিল। তো আমি চিন্তা করলাম দেখা যেহেতু হয়নি, এখন আমি ওদের কাছাকাছি যদি যাই পুলিশ ওদেরকে ট্রেস করতে পারে, একটু দূর থেকে ওকে হাত নেড়ে বিদায় দিয়ে আমি বের হয়ে যাব। এমন সময় হঠাৎ করে আমাকে ঘিরে ফেলে এবং তারা কারা সেটি আমি তখনও পর্যন্ত জানতাম না। ঘিরে আমার চোখ বেঁধে ফেলে এবং আপনি দেখে থাকবেন যে তখন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই কয়েক দফা প্রেস কনফারেন্স করেছে আমার সন্ধান চেয়ে, বিভিন্ন পত্রিকায় ওইগুলো এসেছে। তো টানা 2 দিন আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। এবং ওই সময়টাতে কিছু লোক কারা কথা বলতো জানতাম না, চোখ বাঁধা অবস্থায় এসে বিভিন্ন রকম কথা বলছে। তোমার পরিবারের তো সেটেল, আমেরিকায় চলে যাও তুমি, আমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়েছি, তোমার বাড়িতে বিশাল অট্টালিকা, ওখানে তুমি নিজের মতো জীবনযাপন না করে তুমি কেন পড়ে আছো রাজনীতিতে, এভাবে আমাকে কেউ কেউ বোঝাতো। কেউ এসে হঠাৎ করে মানে মাথার পিছনে মাথার পিছনে হুট করে চট দিত, দিয়ে বল এগুলো কোত্থেকে আনাইছিস, কোত্থেকে এই মশলাগুলো নিয়ে আসতি, এই ককটেল তোরা কোত্থেকে বানাইতি। আমি বলতাম যে ভাই দেখেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী, মানে আপনারা যাচ্ছে তাই করছেন এটা ঠিক আছে, কিন্তু এভাবে আমাকে মানে প্রহার করা এটা কি ঠিক? হঠাৎ করে দেখতাম যে আমার পা বাঁধা,
এবং কোথায় রাখতো সেটাও আমরা জানতাম না। তখন বারবার প্রেস কনফারেন্স করার পরে আমার বন্ধু আলামিন ছিল, সে এখনও আছে নিউ মার্কেট থানায় এএসআই। সে 2 দিন পর সে আবিষ্কার করলো যে ডিবি কার্যালয়ে আমি আছি, এবং সে এটি কোনোভাবে ইনফরমেশন আমার সংগঠনের লোকজনের কাছে দেওয়ার পরে সংগঠন থেকে খুব প্রেশারাইজ করে যোগাযোগ করার পরে আমাকে তারপর আদালতে সোপর্দ করে। এবং সেদিনের একটি ছবি এখনও আমার ফেসবুকে আছে। মানে আমি যখন আদালতে গেলাম তখন আমার মনে হয়েছে যে আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এবং আমি মানে সবচেয়ে বেশি অরিড ছিলাম যে বিষয়ে, যেহেতু আমার পরিবারের কেউ দেশে থাকে না, তারা কিন্তু সবসময় আমাকে নিয়ে দুশ্চিন্তায় থাকে। আমার মা, মানে আমি যখনই তার সাথে কথা বলি, সে কিন্তু মানে প্রায়ই কান্না করে যে বাবা কখনো কি তোদের দল ক্ষমতায় আসবে না। আপনি আমার মাকে আমি যতটুকু কষ্ট পেতে দেখেছি, আমি যতবার অ্যারেস্ট হয়েছি 3বার, আমার বাবা মা কিন্তু অ্যারেস্ট হওয়ার পরেই দেশে এসেছে। আমি জেল থেকে বেরোয়ার পরে প্রায় সময় তারা রিসিভ করে আমাকে নিয়ে আসছে। কখনো কখনো জেল থেকে বেরোয় সর্বপ্রথম আমি আমার বাড়িতে গেছি, বাবা মার কাছে থেকেছি। তো আমার জীবনের মানে সবচেয়ে কষ্টের যে জিনিসটা আমি মানে ফেস করেছি, আইনের শাসন একটা রাষ্ট্রে তো কোনোভাবেই ছিল না, কিন্তু নিরপরাধ মানুষগুলোকে, একদম নিরপরাধ মানুষগুলোকে মানে ইচ্ছে মতো আমাদের প্রশাসন তাদের উপর নির্যাতনগুলো যে করেছে, এটি আসলেই মানে সত্যিকার অর্থেই লোমহর্ষকর। এবং আমরা কখনোই চাই না এরকম দিন ফিরে আসুক। অনেক আমরা আপনার জেল জীবনের গল্প শুনছিলাম, আসলে সেই দুঃসময়ের কথাগুলো শুনছিলাম। এর মধ্যেই সরকার গঠনের পর নতুন করে আমরা শুনতে পাচ্ছি যে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হবে বা নতুন কমিটি ঘোষণা হবে। তো এই জায়গায় আপনি যেহেতু একজন নির্যাতিত ছাত্রনেতা, কীরকম নেতৃত্বকে দেখতে চান বা আপনাদের এই সিলেকশন প্রক্রিয়াটা কেমন হয়? দেখুন, ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে মার্চের 1 তারিখ, যেহেতু আমাদের কমিটি হয়েছিল 2024 সালের, 2026 সালের মার্চের 1 তারিখ, 2 বছর যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়েছে। সেই জায়গা থেকে কমিটি গঠনের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরাও দেখছি। তো আমার মনে হয় আমাদের যারা দুঃসময়ে ছিল তাদেরকে, এবং যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এর বাইরে আরও বেশি দেখা উচিত যে সাংগঠনিক ক্যাপাবিলিটি কার কতটুকু রয়েছে, সাংগঠনিক দক্ষতা কার রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহত্তর সংগঠন। এই বৃহত্তর সংগঠনকে সামলানোর মতো যোগ্যতা থাকাও খুব বেশি জরুরি। এবং বর্তমান সময়ে আমরা যে প্রোপাগান্ডার রাজনীতি দেখছি, মিথ্যাচারের রাজনীতি দেখছি, আপনি দেখবেন যে বাংলাদেশে বর্তমানে যে 3টি রাজনৈতিক শক্তিকে আপনি যদি কাউন্ট করেন, একটি অলরেডি বিতাড়িত ফ্যাসিস্ট, তারা মুক্তিযুদ্ধকে প্রোডাক্ট বানিয়ে রাজনীতি করেছে এবং মুক্তিযুদ্ধকে শুধুমাত্র নিজেদের সম্পত্তি এটি স্টাবলিশ করতে চেয়েছে। আরেকটি রাজনৈতিক দল আপনি দেখবেন বর্তমান বিরোধী দল যারা, জামায়াত ইসলাম, তারা ইসলামকে কিন্তু প্রোডাক্ট করতে চেয়েছে। আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তারা ইসলামকে প্রোডাক্ট করতে যারা চেয়েছে, তারাও কিন্তু এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবং আরও একটি শক্তি এনসিপি, যাদের কাছে আসলে বাংলাদেশের মানুষের অনেক বেশি প্রত্যাশা ছিল। আমরা সকল ছাত্র সংগঠন কিন্তু তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি এই আন্দোলনের সময়। তারা ফ্রন্ট লাইনার ছিল, তাদের কাছে মানুষের প্রত্যাশাও বেশি ছিল যে তারা নতুন প্রজন্মের নতুন দিনের রাজনীতি হয়তো প্রতিষ্ঠিত করবে। কিন্তু তারাও কিন্তু জুলাইকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে বারবার। এবং আপনি দেখবেন যারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে তারা ফেল করেছে, যারা ধর্মকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং যারা 24-এর যে জুলাই গণঅভ্যুত্থান এটিকে কুক্ষিগত চাইবে তাদেরকেও জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে। অথচ রাজনৈতিক দল হিসেবে আপনি দেখবেন যে বিএনপি শুধু টিকে আছে, তারা কখনোই কোনো মুভমেন্টে সর্বোচ্চ ভূমিকা রাখার পরেও নিজেদের মুভমেন্ট বলে দাবি করে না। প্রত্যেকটি আন্দোলনকেই তারা জনগণের আন্দোলন হিসেবে, জনগণের সকলের সম্পৃক্ত আন্দোলন হিসাবে ইস্টাবলিশ করে গেছে। এবং 90কে নিয়ে আপনি দেখবেন বিএনপি কিন্তু অত বেশি করে না যে 90 আমাদের আন্দোলন, ওখানে ফ্রন্টলাইনার সবাই ছাত্রদলের ছিল। 90কেও কিন্তু বিএনপি বলছে সকল মানুষের আন্দোলন। যে কারণে আমার মনে হয় যে যারা জনসম্পৃক্ত রাজনীতি করছে, শিক্ষার্থী সম্পৃক্ত রাজনীতি করছে, যাদের সাংগঠনিক ক্যাপাবিলিটি বেশি আছে, সেই ধরনের নেতাকর্মীদেরকেই প্রায়োরিটি দেওয়া উচিত। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় ছাত্র দলের, তাহলে এই নতুন ছাত্র দল আসলে কেমন হবে? আপনার পরিকল্পনা কি? দেখুন, ছাত্রদল একটি বিশেষ ঐতিহ্যবাহী একটি সংগঠন। ছাত্রদলের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা অনেক। আমাকে যদি ছাত্রদলের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে আমি সর্বপ্রথম যে কাজটি করব, ছাত্রদলের যে গঠনতন্ত্র, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে 1996 সালে সর্বশেষ ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র করা হয়েছিল। সেই গঠনতন্ত্রটিকে আসলে যুগোপযোগী করা এখন আমাদের জন্য খুবই দরকারি। সর্বপ্রথম আমরা গঠনতন্ত্র নিয়ে কাজ করব। এবং সংগঠন সম্পর্কে জিয়াউর রহমান কিন্তু বলে গিয়েছেন যে প্রশিক্ষিত কর্মীরাই রাজনৈতিক দলের প্রাণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে আমাদের সর্বোচ্চ প্রয়োজন
কোয়ালিটি কোয়ান্টিটি নয়। তোমরা যারা যোগ্য তাদেরকে প্রায়োরিটি দাও। তা আমরা সর্বপ্রথম যেটা চেষ্টা করব যে আমাদের যে গঠনতন্ত্র সেটিকে যুগোপযোগী করে শিক্ষার্থীদের সামনে উপস্থিত করার জন্য, এবং পরবর্তীতে আমাদের প্রত্যেকটি ইউনিটের জন্য তারা যাতে সংগঠনটা ভালোভাবে বুঝে সংগঠন পরিচালনা করে, সেই জায়গা থেকে আমরা হয়তো কিছু সেমিনারের আয়োজন করব। আমাদের নতুন নতুন যে গঠনতন্ত্র আসবে সেই গঠনতন্ত্র আসলে কীরকম, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন কীভাবে চলবে, এই বিষয়গুলো নিয়ে আমরা সকল ইউনিটগুলোর মাঝে তাদেরকে অবগত করব। এর বাইরে সেটি হচ্ছে যে সর্বোচ্চ আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর। শিক্ষার্থীরা ছাত্রদলকে কিভাবে দেখতে চায় এটি নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাব, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে, এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘদিনের নিপীড়িত নির্যাতিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে, এবং যারা দীর্ঘদিন যাবৎ ছাত্রদলের পদকে অলঙ্কৃত করে গিয়েছেন, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, তাদের সমন্বয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি পলিসি মেক করতে চাই যে জাতীয়তাবাদী ছাত্রদল কোন পলিসিতে চলবে। যে পলিসি আমরা সেন্ট্রালি ইনশিওর করলে এটা একদম আমাদের ওয়ার্ড পর্যন্ত চলে যাবে, জেলা থানা ওয়ার্ড পর্যন্ত চলে যাবে। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আরও একটি বিষয়, আমরা দীর্ঘদিন যাবত আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে পালন করতে পারিনি। আমাদের অনেক ইউনিট রয়েছে যেগুলো সর্বশেষ কমিটি হয়েছে 2016 সালে। আমাদের সাংগঠনিক কমিটির মেয়াদকে সর্বোচ্চ পরিমাণ মেনটেন করা হবে। যে কমিটির মেয়াদ, আমাদের জেলা কমিটি জেলা ইউনিটের মেয়াদ 1 বছর, সেটি কখনোই 1 বছর থেকে একদিনও বেশি যেতে দেওয়া হবে না। আমাদের কেন্দ্রীয় কমিটির মেয়াদ 2 বছর, সেটি 2 বছর থেকে একদিনও বেশি নেওয়া হবে না। এবং এর মাঝে আমরা আমাদের কমিটি গঠন হতে শুরু করে আমাদের সাংগঠনিক কাজগুলো পরিচালনা করতে চেষ্টা করব। অনেকে আমরা এতক্ষণ ধরে রাজনৈতিক কথা বলছিলাম, আমরা আন্দোলন সংগ্রামের কথা বলছিলাম, নিপীড়ন নির্যাতনের কথা বলছিলাম। তো এই যে এত ব্যস্ততার মধ্যেও ছাত্রদলের যারা নেতাকর্মী কিংবা যারা সামনের সারিতে রয়েছেন, তারা কি কখনো প্রেম বা বন্ধুত্ব এরকম করেন কিনা? নিশ্চয়ই জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেরা প্রেমে পড়ে, বারবার প্রেমে পড়ে। আমরা তো যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই প্রেমে পড়েছি বারবার। যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাজপথের প্রেমে পড়েছি, আমরা হিরোইজমের প্রেমে পড়েছি, নেতৃত্বের প্রেমে পড়েছি। আমরা কখনো কখনো যে সময়টাতে আমার প্রেমিকার হাত ধরে হাঁটার কথা ছিল সে সময় আমার হাতে হ্যান্ডকাপ ছিল। আমাদের স্বাভাবিক জীবন ছিল না। তবে হ্যাঁ, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অবশ্যই ব্যক্তিগত জীবন আছে, তাদের অবশ্যই বন্ধু আছে, বান্ধবীও আছে। আবার আমাদের নারী কর্মীদের যেমন বান্ধবী আছে, বন্ধুও আছে। তো সবার জীবনেই হয়তো প্রেম আসবে, এটি ব্যক্তিগতভাবে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে ফেস করবে। আমি নিশ্চয়ই তার ব্যতিক্রম না। অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, শেষ করবার আগে আপনি যেহেতু একজন ছাত্রনেতা, ছাত্রদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? হ্যাঁ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার আসলে একটি বলা আছে। বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনকে বলা হয় জেনজি। জেনজি দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্টের পতন কিন্তু জেনজিদের হাত ধরে হয়েছে। সামনে যে প্রজন্ম আসবে তাদেরকে বলা হবে জেন আলফা। তো জেনজির যে স্ট্রাগলটা করতে হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, জেনজির যে কষ্টটা করা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, জেনজির যে স্ট্রাগলটা করতে হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জেন আলফার যেন সেটা করতে না হয় সে দায়িত্ব জেনজির। আমি জেনজির কাছে আহ্বান জানাবো, বর্তমান শিক্ষিত প্রজন্মের কাছে আহ্বান জানাবো, সকল মতামত ভুলে, সকল ভেদাভেদ বলে আমরা শুধুমাত্র রাষ্ট্র গঠনের জন্য কাজ করব। আমরা আমাদের ব্যক্তিগত ক্যারিয়ার নির্মাণের পাশাপাশি এই রাষ্ট্র গঠনের জন্য আমার জায়গা থেকে যদি 1 ইঞ্চি পর্যন্ত জায়গা থাকে যে এতটুকু এগোলে আমার রাষ্ট্র সমৃদ্ধ হবে, আমার রাষ্ট্র স্বনির্ভর হবে, তাহলে আমরা সেই কাজটি করব। এবং সব মিলে সব কিছুর পরে সবার আগে আমরা বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমাদের দেশ গঠনের জন্য সামনের সময়গুলোতে কাজ করব, যাতে জেন আলফা এসে বলতে পারে যে জেনজি আমাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে গিয়েছে। এবং জেন আলফার কেউ যাতে বলতে না পারে আমার উন্নত পড়াশোনার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে, বরং বাংলাদেশকেই আমরা উন্নত করতে চাই। ধন্যবাদ অনেক এতক্ষণ বাংলা নিউজের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিল, আমাদেরকে শুনেছেন এবং সামনে শুনবেন, তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের হট সিট উইথ জাকারিয়া, বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো। আর আজকে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা আনিসুর রহমান খন্দকার অনেক। আবারও হাজির হব নতুন কোনো দিনে, নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।